হ্যালো, রামিসা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। গত ক্লাসের যে ম্যাথটা ছিল সেটা কি রামিসা করতে পেরেছিলা? রামিসা, জি স্যার। অঙ্কটা কি করতে পেরেছো নাকি আজকে করে দিব? স্যার আপনি করে দেন। আচ্ছা, ঠিক আছে। খেয়াল করে দেখো, রেওয়া মিলটা আরেকবার চোখ বুলাও। এখানে যে রেওয়া মিলটা দেওয়া ছিল সেটা ছিল যে মোট লাভ পর্যন্ত করে দেওয়া ছিল। মোট লাভ, মজুদ পণ্য। আচ্ছা, রেওয়া মিলের এই মজুদ পণ্যটা এটা কোন মজুদ পণ্য তোমার কি মনে আছে সেই কথাটা? জি স্যার। এই যে রেওয়া মিলে মজুদ পণ্য আছে, এটা কোন মজুদ পণ্য? প্রারম্ভিক মজুদ পণ্য না সমাপনী মজুদ পণ্য? স্যার এটা প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। আচ্ছা, তোমাকে গত ক্লাস থেকে তোমাদের আমি বলেছিলাম যে যদি অঙ্কে মোট লাভ দেওয়া থাকে, মোট লাভ দেওয়া থাকে অথবা সমন্বিত ক্রয় দেওয়া থাকে, জি স্যার। তখন রেওয়া স্যার মিলে যে মনে মজুদ কর। পণ্য থাকে এটা হয় সমাপনী মজুদ পণ্য। তখন আর রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য থাকে না। সুতরাং এটা সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে? জি স্যার। অতিরিক্ত তো দায় জানো, লগ্নি মানে বিনিয়োগ, কলকবজা, ভাড়া 120%। এটা হচ্ছে ভাড়া, হচ্ছে এটা একটা আয়। আয় কেন? যেহেতু ভাড়া ক্রেডিট দিকে লেখা, এই জন্য এটা আয়। গবেষণা খরচ এটা একটা সম্পদ। ব্যবসায়ের গঠন খরচ এটা একটা ভুয়া সম্পদ, মানে প্রাথমিক খরচ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা লাভ লোকসান আবন্টন হিসেবে যায়। দাবিহীন লভ্যাংশ এটা চলতি দায়। দায় গ্রাহকের কমিশন এটাও অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। শেয়ার অধিহার এটা মালিকানা সত্ত্ব। আয়কর এটা কোম্পানির খরচ। আয়কর সঞ্চিতি এটা হচ্ছে আয়কর দেওয়ার জন্য আগাম ব্যবস্থা। লভ্যাংশ সমতাকরণ তহবিল এটা হচ্ছে লভ্যাংশের তারতম্য দূর করার জন্য এই তহবিল গঠন করা হয়, এটা মালিকানা তহবিলের অংশ। পেনশন তহবিল এটা কর্মকর্তা কর্মচারীদের পেনশনের জন্য তহবিল গঠন করা হয়। সাধারণ সঞ্চিতি এটা মালিকানা সত্ত্ব, এটা কারবারের ভবিষ্যৎ যে কোনো সমস্যা সমাধানের জন্য এই সঞ্চিতি রাখা হয়। শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব। বিজ্ঞাপন এটা কোম্পানির খরচ, পরোক্ষ ব্যয়। বেতন দেখো 10 মাস লেখা আছে, মানে 2 মাস বকেয়া। এই 10 মাস থেকে 2 মাস বের করার জন্য 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করতে হয়। বলো, রেওয়া মিল নিয়ে তোমার কোনো প্রশ্ন আছে? জি না স্যার। রেওয়া মিল নিয়ে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। না স্যার। নাই, ওকে ফাইন। তো আমি দেখো নেক্সট সামনে আগাই। এখানে 3টা প্রশ্ন ছিল। নিট আয় 5,96,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। নিট আয় 5,96,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। হ্যাঁ, ইয়েস না? দেরি কেন? আসসালামু আলাইকুম স্যার। মানে বই খাতা রেডি করতে করতে একটু দেরি হয়ে গেছে স্যার। শোনো, তোমাদের ক্লাসের উপস্থিতি যে কম, জি এটা স্যার। যদি এটা আমার মনে হয় এটা কিন্তু সবাই খুব হতাশা প্রকাশ করছে। জি এরকম স্যার। হইলে মনে হয় তোমাদের ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। তোমরা যে স্যার ক্লাস এখন না করো।
তাহলে যে কোনো সময় হয়তো তোমাদের ক্লাস অফ হয়ে যেতে পারে, কারণ ক্লাস না করলে তো স্যাররা কষ্ট করে, ম্যাডামরা কষ্ট করে ক্লাস রেডি করে বলে তো লাভ নেই। যাই হোক, তোমরা আসছো, তোমাদের তো ধন্যবাদ। দেখো খেয়াল করো। আর খ স্যার নম্বরে আমাদের স্যার আমাদের তো সম্পদের পরিমাণ বই নির্ণয় করো। বই আমাদের তো বই প্রায় শেষ না, তো স্যার আমাদেরও যদি অ্যাসাইনমেন্টের মতো যে মানে যে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, তারপরে বাসায় যেভাবে প্র্যাকটিস করা হয়, তারপর ওটা নিয়ে কলেজে জমা দিলে স্যার এভাবেও তো অনেক পড়া এগিয়ে যায়। না, ওইটা তো ঠিক আছে, তুমি যেটা বলেছো, জি অ্যাসাইনমেন্ট স্যার। যেগুলো দেওয়া হয় সেগুলো তো দেওয়া হয় তোমার সরকার কর্তৃক, যেগুলো নির্ধারিত। অ্যাসাইনমেন্ট তো না মানে না স্যার, আমি বলি প্রকাশ স্যার, করা। আমাদের যে আরো মনে হয় মানে ঈদের আগে মার্চের দিকে হারুন স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, উনি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। স্যার তখন কিন্তু মোটামুটি অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য বা অ্যাসাইনমেন্টটা করার জন্য কিন্তু আমাদের মোটামুটি বই খাতা স্যার খুলতে হয়েছে, পড়তে হয়েছে, স্যার রিভিশন দিতে হয়েছে। তারপর আমরা ওই জিনিসগুলো লিখে তারপর কলেজে গিয়ে জমা দিয়ে আসছি স্যার। এই কারণে বললাম আর কি স্যার, বই তো প্রায় শেষ, এখন যদি পরীক্ষা না পরীক্ষা তো নেওয়া হচ্ছে না, তো ওইভাবে করলে হয়তো পড়াগুলো রিভিশনও থাকে, হুম। তারপর দেখা যায় যে বই খাতার সাথেও একটু সংযোগ থাকে স্যার, এই কারণে বললাম আর কি। আচ্ছা, তোমাদের মতামত আমি আমি বলবো, আমাদের মিটিং আছে, মিটিং এ বলবো যে তোমরা বলতে চাচ্ছ যে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হোক, তারপরে সেটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটা কলেজে মানে মানে আমরা জমা দিব বা হুম, এভাবে মানে স্যার ম্যামদের কাছে একটা জমা দিলে হুম। আপনারা দেখবেন, তারপর আপনারা বুঝবেন যে আমাদের প্রস্তুতিটা কেমন আছে, তাই না স্যার? এই কারণে বললাম আর কি, যে আচ্ছা, বই তো এটা। আমাদের শেষ এখন, হুম। এখন রিভিশন তো চলতেছে, এখন রিভিশনের মাধ্যমে যদি এভাবেও হয়, দেখা যাবে যে আমরা আমরা ম্যাথ গুলা কিভাবে করতেছি স্যার আপনিও দেখতে পারবেন, তারপর আমাদের কি ভুল হচ্ছে না হচ্ছে স্যার আপনি ওইটাও দেখে আমাদেরকে বলতে পারবেন, এই কারণে স্যার। আচ্ছা, এটা আমাদের মিটিং আছে, মিটিং আমি উঠাবো, আমাদের প্রস্তাবটা স্যারকে জানাবো। স্যাররা যদি সেটাতে সম্মতি দেয়, তখন দেন এটা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা। তো দেখো, গ নম্বরের এখানে যে প্রশ্ন ছিল, বছর শেষে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করো। আচ্ছা, যাক, এই ছিল 3টা প্রশ্ন। সমন্বয়গুলো তো তোমাদের সাথে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। জুলাই মাসের 1 তারিখে 2017 20,000 টাকা যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। তো যেহেতু 20,000 টাকা যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে, এবং এখানে বলা আছে জুলাই মাসের 1 তারিখে পুড়েছে, তো তোমরা নিশ্চয়ই এই ক্ষেত্রে আমার সাথে একমত হইবা, যেহেতু ব্যবসাটা শুরু হয়েছে জানুয়ারিতে, আর যন্ত্রপাতিটা পুড়ে গেছে জুলাই মাসের 1 তারিখে, সুতরাং পুড়ে যাওয়ার আগ পর্যন্ত এই যন্ত্রপাতিটা কারবারের মধ্যে ব্যবহার হয়েছে। তোমরা কি আমার সাথে একমত? জি স্যার। যেহেতু পুড়ে যাওয়ার আগ পর্যন্ত এটা ব্যবহার হয়েছে, সেহেতু এই পুড়ে যাওয়া যন্ত্রপাতিটার অবচয় ধরতে হবে 6 মাসে, কারণ 6 মাস ব্যবহার করার পরে এখানে আগুন লেগে পুড়ে গেছে, অতএব এটার 6 মাসের অবচয় হবে। আর বাকি যে যন্ত্রপাতি আছে যেগুলা পুড়ে নাই, সেগুলোর অবচয় হবে 1 বছরের। ইয়াস না, তুমি মিউট করে নাও, তোমার একটু শব্দ হচ্ছে, কথা আর বললে আমি দেখি নাই আমার যে আনমিউট, হ্যাঁ। মানে স্যার আমি খেয়ালই করি নাই যে আনমিউট করা ওটা। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করার সময় তুমি আনমিউট করে নিও। আচ্ছা, দেখো যেটা বলতেছিলাম, তাহলে একটু পিছনে দেখো, এখানে যন্ত্রপাতি আছে 12 লক্ষ টাকা। তো 12 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা আগুনে পুড়েছে। যে 20,000 টাকা আগুনে পুড়েছে, সেই 20,000 টাকার অবচয় ধরবা 6 মাসের। আর বাকি 11,80,000 টাকা যেটা এখনো আগুনে পুড়ে নাই, সেটার অবচয় হবে 1 বছরের। এই 2 অবচয় মিলে একসাথে লিখতে হবে যন্ত্রপাতির অবচয়। এটা আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী কথার অর্থ হচ্ছে বছরের মাঝামাঝি, বছরের ভিতরে। সেটা মাঝামাঝিও হতে পারে, বছরের শেষের দিকেও হতে পারে, বছরের
মানে ভিতরে যে কোনো সময় হতে পারে, এটা অন্তর্বর্তী বলা হয়। অন্তর্বর্তী মানে হচ্ছে হিসাব শেষ হওয়ার আগে, হিসাব শেষ হওয়ার আগে যে কোনো সময় হতে পারে। ঠিক আছে? জি স্যার। তো এই মাঝখানে যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেয়, সেই লভ্যাংশকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অর্থাৎ হিসাব শেষ হওয়ার আগে, হিসাব কমপ্লিট হওয়ার আগে যদি কেউ কোনো কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে, সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তো এটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে লিখতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকে চলতি দায় হিসাবে লিখতে হয়। 3, লভ্যাংশ সমতাকরণ তহবিল ও সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো। এই স্থানান্তরগুলো নিট লাভ থেকে করতে হয়। যেহেতু নিট লাভ থেকে করতে হয়, তাহলে নিট লাভ আমরা তৈরি করি বিশদ আয় বিবরণী করার মাধ্যমে। বিশদ আয় বিবরণী করার পরে, বিশদ আয় বিবরণী করার পরে আমরা করব সংরক্ষিত আয় বিবরণী। ওই সংরক্ষিত আয় বিবরণীতে গিয়ে, সংরক্ষিত আয় বিবরণীতে গিয়ে এই টাকাগুলো নিট লাভ থেকে স্থানান্তরের জন্য মানে বাদের মধ্যে লিখবো লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর 10,000 টাকা, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর 10,000 টাকা। এটা লিখবো সংরক্ষিত আয় বিবরণীতে। এবং পরবর্তীতে এই দুইটা জিনিস আবার আর্থিক অবস্থার বিবরণীতে লিখবো সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে। সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে। 4 নাম্বার সমন্বয়টা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। এটা অনেকে পারলেও এটা অ্যাপ্লাইটা সহজে করতে পারে না, ভুল করে। এই জন্য 4 নাম্বার সমন্বয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দায় গ্রাহকের কমিশন, তোমরা নিশ্চয়ই এটা জানো যে দায় গ্রাহকের কমিশন এটা কোন ধরনের হিসাব, বলতে পারবা? এটা একটু আমি আজকের ক্লাসে তোমাদের বলেছি, বলো। ভুলে গেছি। দায় গ্রাহকের কমিশন এটা ভুয়া সম্পদ বলা হয় এটাকে। এটা বলা হয় ভুয়া সম্পদ বা কি বলে এটাকে বলা হয় অসমন্বিত ব্যয় বলা হয়। কি বলা হয়? অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়। দায় গ্রাহকের কমিশন হচ্ছে অসমন্বিত ব্যয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা যেহেতু ভুয়া সম্পদ, সেহেতু এটাকে লিখতে হয় তোমার আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে সবার নিচে অসমন্বিত ব্যয় নামে। এই অসমন্বিত ব্যয়টা যদি কোনো অবলোপন থাকে, যদি কোনো অবলোপন থাকে, সে অবলোপনটা লিখতে হয় বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে। দায় গ্রাহকের কমিশন অবলোপন, অবলোপনটা লিখতে হয় তোমার বিশদ আয় বিবরণীতে। আচ্ছা, এখানে খেয়াল করো, বলছে দায় গ্রাহকের কমিশনের অর্ধাংশ। একটু রেওয়া মিঠা তোমাদের আমি দেখাই। দেখো, দায় গ্রাহকের কমিশন আছে এখানে 10,000 টাকা। কয় টাকা আছে? দায় গ্রাহকের 10,000 কমিশন টাকা। 10,000 টাকা। বলছে এটার অর্ধাংশ, অর্ধাংশ মানে কি 5,000 টাকা। অর্ধেক মানে 5,000 টাকা। 5,000 টাকা। এই 5,000 কি অধিহার ও চলতি বছরের মুনাফা দ্বারা সমানভাবে অবলোপন করো। মানে 5,000 কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। দায় গ্রাহকের কমিশন 10,000, তার অর্ধাংশ মানে 5,000। 5,000 কে আবার সমান 2 ভাগে, সমান ভাবে। তাহলে 5,000 কে আবার 2,500 2,500 করে
2500 করে অধিহারের সাথে অবলম্বন করতে হবে, আর চলতি বছরের মুনাফার সাথে অবলম্বন করতে হবে। তাহলে 2500 টাকা মানে 2500 টাকা আমরা অধিহারের সাথে সমন্বয় করব, মানে বাদ দিব অধিহার থেকে, আর 2500 টাকা লিখবো আমরা বিশদ আয় বিবরণীতে দায় গ্রাহকের কমিশন অবলোপন নামে। আমার কথাটা বুঝছো না বুঝো নেই? বুঝছি স্যার। ফাইন। 5 নাম্বার সমন্বয় বলছে বিজ্ঞাপন আরো 4 বছরে দেখাতে হবে। আরো 4 বছর দেখাইতে হবে কথার অর্থ হইল, আরো বলতে যেহেতু আরো শব্দ ব্যবহার করা হয়েছে, তখন বুঝতে হবে এই বছরটাও আছে, একজন আছে আরো আছে। যদি বলতো 4 বছর, মোট 4 বছর সবই শুধু আরো শব্দ ব্যবহার না করতো, যদি বলতো বিজ্ঞাপন খরচ 4 বছর দেখাইতে হবে, তখন তুমি বুঝতা যে বিজ্ঞাপনটা টোটাল 4 বছর। আরো 4 বছর বলতে বোঝায় এখন 1 বছর আছে, সামনে আরো 4 বছর হবে, তখন 1 বছর সাথে যোগ করতে হয়, তখন হয়ে যায় মোট 5 বছর হয়ে যায়। তাহলে বিজ্ঞাপনটাকে 5 বছরের মধ্যে দেখাইতে হবে। তো যদি 5 বছরের মধ্যে দেখাই, তাহলে 1 বছরেরটা হবে অবলোপন, আর 4 বছরেরটা হবে বিলম্বিত। দেখো এখানে বিজ্ঞাপন আছে তোমার 1 লাখ টাকা, বিজ্ঞাপন আছে 1 লাখ টাকা, তাহলে মোট 1 লাখ টাকা আমরা 5 বছরের মধ্যে খরচ দেখাবো। আমরা তো আর 5 বছরের হিসাব একসাথে করি না, আমরা করি 1 বছরের হিসাব। তাহলে 1 বছরেরটা আমরা অবলোপন দেখাবো, আর বাকি 4 বছরেরটা আমরা বিলম্বিত দেখাবো। তাই বিজ্ঞাপনকে তোমার এখানে 5 দিয়ে ভাগ করতে হবে, আর 4 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে গুণ করলে তুমি বিলম্বিত বিজ্ঞাপন পাইবা। তাই তুমি 1 লাখে ভাগ করবা 5 দিয়ে, 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে যে টাকাটা আসবে তার নাম হবে বিলম্বিত বিজ্ঞাপন, তার নাম হবে বিলম্বিত বিজ্ঞাপন। তো তোমরা কি বিলম্বিত বিজ্ঞাপনটা বের করতে পারবা? জি স্যার পারবো। ওকে ফাইন। দাবিহীন লভ্যাংশ 2 বছরে অবলোপন করার সিদ্ধান্ত হয়। আগে দাবিহীন লভ্যাংশ আমি তোমাদেরকে বলে দেই। সেটা হলো, মনে করো যে আমরা এখানে 3 জন আছি, তুমি, রামিশা এবং ইয়াসনা এবং ধরো আমি। মনে করো 3 জন বর্তমানে, আচ্ছা ধরে নাও যে কি বলে রবি, মানে ইয়ার যে বাস আমাদের একটেল মোবাইল রবি, ধরো 3 জন আমরা রবি মোবাইলের শেয়ার কিনেছি 3টা, প্রত্যেকে আমরা 1টা করে শেয়ার কিনেছি রবি মোবাইলের শেয়ার। বছর শেষে এই রবি কোম্পানি একটা শেয়ারের জন্য 2 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যারা শেয়ার কিনে তারা তো কোম্পানি থেকে লভ্যাংশ পায় বছর শেষে। ধরো 3 জনকেই 2 টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ ঘোষণাটা ধরো আমি শুনেছি, রামিশা শুনেছ, শুনে আমরা দুজনে লভ্যাংশটা নিয়ে নিয়েছি। ধরে নাও ইয়াসনা এই খবরটা পায় নাই, লভ্যাংশ যে ঘোষণা করছে এই খবরটা সে পায় নাই। না পাওয়ার কারণে সে কোম্পানির কাছ থেকে টাকাটা আনে নাই, আনতে যায়ও নাই। কেন যায় নাই সে বলতো, যায় নাই কেন? সে শুনে নাই, জানে না। কারণ সে জানে না। অথবা যদি যাই নাও থাকে, মনে করছে 2 টাকার জন্য আবার কোম্পানির কাছে যাবো, 2 টাকার জন্য যাবো না, সময় পাই নাই, খামখেয়ালি, অবহেলা, যে কোনো কারণে কোম্পানির কাছ থেকে সে লভ্যাংশটা আনতে যায় নাই। যতদিন পর্যন্ত সে এই টাকাটা আনতে না যাবে, ততদিন পর্যন্ত কোম্পানি এটাকে বলবে এটার দাবিদার এখনো আসে নাই, এটাকে বলা হয় দাবিহীন লভ্যাংশ। মানে এই লোক এখনো আসে নাই, বাট যে কোনো সময় আসতে পারে, আসলে দিতে হবে কোম্পানির। যতদিন না আসবে ততদিন কোম্পানি এটাকে দাবিহীন নামে লিখে রাখবে, দায় হিসাবে, যে এটা দাবিদার এখনো আসে নাই, আসলে আমরা দিব। এটাকে বলা হয় দাবিহীন লভ্যাংশ। বুঝতে পেরেছো? জি স্যার। এটা আবার কোম্পানি কি করে 1 বছর, 2 বছর, 3 বছর
এরকম 3 বছর 4 বছর অপেক্ষা করে, যদি দেখে না এই লোক আর আসে না আসবেই না, তখন না এটাকে কোম্পানির পরিচালনা পরিষদ তাদের সবার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে না, এটাকে আর এইভাবে দাবিহীন রাখার দরকার নেই, আমার মনে হয় এই লোক আর আসবে না, এটাকে কোম্পানি কি করে ফেলে, অবলোপন করে ফেলে। তো কোম্পানি যদি দাবিহীন লভ্যাংশ অবলোপন করে ফেলে, তাহলে বলো দেখি কোম্পানির লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। লাভ হবে, কারণ যেহেতু এই লোক আর আসবে না, এই টাকাটা এখন কোম্পানির আয় হয়ে যাবে। এজন্য দাবিহীন লভ্যাংশটা যেটা অবলোপন করতে বলবে, এটা কোম্পানির নিট লাভের সাথে যোগ করে দিতে হবে সংরক্ষিত আয় বিবরণীতে, এতে কোম্পানির নিট লাভের পরিমাণ বেড়ে যাবে। অবলোপন করার পরে এই লোক আর আসলেও টাকা পাবে না, কারণ তার জন্য অনেক দিন অপেক্ষা করা হয়েছে। তো এটাই বলা হয়েছে, যদি দাবিহীন লভ্যাংশ অবলোপন করতে বলা হয়, তো বলছে 2 বছর অবলোপন করো, মানে আবার অপেক্ষা করছে যে অর্ধেক অবলোপন করো আর অর্ধেক দাবিহীন রাখো, যদি আসে অর্ধেক দিব, পরের বছর যদি না আসে তাহলে পরের বছর ওইটা অবলোপন হয়ে যাবে, অর্থাৎ 2 বছরে অর্ধেক অর্ধেক কইরা নিট লাভের সাথে এটা অবলোপন হয়ে যাবে। এই ছিল সমন্বয়গুলো। তো ক নম্বরে বলছে নিট আয়, নিট আয় এত টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী করো। তো সংরক্ষিত আয় বিবরণীতে কোন কোন জিনিস যায় আমি তোমাদের একটু হাইলাইট করে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। দাবিহীন লভ্যাংশে যেটা অবলোপন করতে বলছে, অবলোপনটুকু যাবে। আয়কর এটা যাবে তোমার সংরক্ষিত আয় বিবরণীতে। আয়কর সঞ্চিতি এটা যাবে। রেওয়া মিল থেকে আর কোনোটাই যাবে না। সমন্বয় থেকে এটা যাবে, এটা যাবে, আর এটা যাবে অর্ধেক, না এটা না, সরি এটা যাবে, এটা যাবে না। দেখো আমরা কিভাবে করব। তুমি প্রথম লেখা সংরক্ষিত আয় বিবরণী লিখিয়ে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে লিখবা নিট মুনাফা, যে নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে, তো ধরতে বলা হয়েছে। পরে ওই যে দাবিহীন লভ্যাংশের অবলোপন, দাবিহীন লভ্যাংশ তোমার আছে দেখো কয় টাকা, দেখো আছে দাবিহীন লভ্যাংশ আছে 50,000 টাকা। দাবিহীন লভ্যাংশ আছে 50,000 টাকা। তো যেহেতু 2 বছর অবলোপন করতে বলছে, তো 2 বছরে মানে কি অর্ধেক অর্ধেক করে হবে না? জি স্যার। তো এই জন্য এটা অর্ধেক 50,000 টাকার অর্ধেক 25,000 টাকা এটা নিট লাভের সাথে যোগ হয়ে যাবে। আর আয়কর এবং আয়কর সঞ্চিতি এটা এখানে আসবে। এখানে তোমাদের একটা কথা আমি জানাই রাখছি, দেখো এখানে আয়কর সঞ্চিতি আছে 70,000 টাকা, আর আয়কর আছে তোমার এখানে 50,000 টাকা। বলো তো কোনটা বড়? আয়কর সঞ্চিতি। আয়কর সঞ্চিতি হচ্ছে আয়কর দেওয়ার জন্য একটা সঞ্চয় রাখা, টাকা জমা রাখা। তো যেহেতু আয়কর জমা রাখছি 70,000 টাকা, আর আয়কর নামের যে খরচটা আছে কোম্পানির সেটা হলো 50,000 টাকা, তাহলে আয়কর দেওয়ার পরেও আরো টাকা থাকবে 20,000 টাকা। তো যদি আয়কর সঞ্চিতি বড় হয় আয়কর ছোট হয়, তাহলে এটা এখানে লিখতে হবে, এই জায়গায় লিখতে যোগের ঘরে আসবে যে 20,000 টাকা এটা নিট লাভের সাথে যোগ হবে। আর যদি আয়কর বড় হয় আয়কর সঞ্চিত ছোট হয়, তাহলে এটা চলে আসবে এই বাদের মধ্যে, এই বাদের আন্ডারে এটা এটা নিচে চলে আসবে, এখানে চলে আসবে। তখন আগে লিখবো জি স্যার। আয়কর বাদ আয়কর সঞ্চিতি লেখা, তখন এই 20,000 টাকা চলে আসবে নিচে, এখানে চলে আসবে, বাদের মধ্যে চলে আসবে। কথাটা বুঝছো? জি স্যার। হ্যাঁ, আয়কর সঞ্চিতি বড় হইলে উপরে হবে, আর আয়কর বড় হইলে নিচে হবে। এই ছিল কথা। আর এটা দেখো এই এই তিনটা এখন যোগ করবো, তিনটা হচ্ছে কোম্পানির এখন মোট লাভের অংশ। এই তিনটা যোগ করে আসলো, এই টাকাটা আসলো। এবার বাদ দিবা, কোনটা কোনটা বাদ হবে এবার বাদ দেখবা। বাদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 40,000 টাকা, ঘোষণাকৃত লভ্যাংশ 60,000 টাকা। ঘোষণাকৃত লভ্যাংশ বলতে বোঝায় এই যে এখানে বলছে শেয়ার প্রতি
1 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, এটা বলে ঘোষণাকৃত লভ্যাংশ। বাট দেখো এখানে শেয়ার আছে 10 লাখ, আর এক শেয়ারের দাম হলো 10 টাকা। তাহলে একটু আমায় বলো দেখি তোমরা যে মোট শেয়ার আছে কয়টা? রামেশা বলো শেয়ার কয়টা আছে? স্যার 1 লক্ষটা। 1 লক্ষটা, হ্যাঁ ভেরি গুড। শেয়ার আছে 1 লক্ষটা, এখানে শেয়ার আছে 1 লক্ষ। জি স্যার। একটু খেয়াল করবা, দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এখানে দেওয়া আছে তোমার 40,000 টাকা। আচ্ছা, তো ফাইন, তুমি বলছো 1 লক্ষ শেয়ার আছে। দেখো এখানে বলছে শেয়ার প্রতি লভ্যাংশ কয় টাকা? 1 টাকা। শেয়ার প্রতি লভ্যাংশ জি কয় স্যার, টাকা? 1 টাকা। 1 1 টাকা। টাকা। তাহলে শেয়ার হয়েছে 1 লাখ, তাহলে লভ্যাংশ ঘোষণা করছি 1 টাকা করে, তাহলে আমার ঘোষণাকৃত লভ্যাংশ কত হওয়ার কথা? 1 লাখ। 1 লাখ টাকা হওয়ার কথা। তো দেখো আমি এখানে লিখছি ঘোষণাকৃত লভ্যাংশ, এটা লিখছি আমি এখানে 60,000 টাকা, 1 লাখ লিখি নেই। এর কারণ হলো এখানে 1 লাখ টাকা লেখা কথা উচিত ছিল, আমি 60,000 লিখেছি। এর কারণ হলো যদি পিছনের এই কথাটুকু না থাকতো, এই কথাটুকু, এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ এই কথাটা যদি না থাকতো, তাহলে লভ্যাংশ 1 লাখ টাকাই হতো। কারণ শেয়ার হয়েছে 1 লাখ, শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ, তাহলে তো লভ্যাংশ 1 লাখই হওয়ার উচিত, 1 লাখ টাকাই হতো। কিন্তু এখানে 1 লাখ হয় নাই, হচ্ছে 60,000। কারণ হচ্ছে এখানে বলছে অন্তর্বর্তীকালীন সহ 1 লাখ, তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে কত? দেখো তো কত আছে? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কয় টাকা আছে বলো? 40,000। 40,000। তো এইটা সহ যদি 1 লাখ হয়, তাহলে আর কয় টাকা লাগে 1 লাখ হইতে? 60,000। 60,000। এই জন্য ঘোষণাকৃত লভ্যাংশ 60,000 টাকা হয়েছে। বলো বুঝছো না বুঝো নি? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, যদি অন্তর্বর্তীকালীন সহ কথা না বলতো, এই সহ কথাটা না বললে এই ঘোষণাকৃত লভ্যাংশ 1 লাখ টাকা হইতো। ওইটা সহ বলার কারণে যে ওইটা 40, এটা সহ যদি 1 লাখ হয় তাহলে আরো লাগে 60, এই জন্য ঘোষণাকৃত লভ্যাংশ হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ, এই ছিল বিষয়। আর দুটো সমন্বয় ছিল, বলছে লভ্যাংশ সমতাকরণ তহবিল ও সাধারণ সঞ্চিতি 10,000 টাকা স্থানান্তর করো। এই স্থানান্তর দেখাতে লিখছি, লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর 10,000 টাকা, সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর 10,000 টাকা। এগুলো লিখে এবার এই 4টা যোগ করে টাকা হচ্ছে 1,20,000। এই 6,41,000 টাকা থেকে 1,20,000 টাকা মাইনাস করার পরে তোমার সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত এটা রইল তোমার 5,21,000 টাকা। 5,21,000 টাকা। এটা তুমি এখন লিখবা আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকে সঞ্চিত ও উদ্বৃত্তের কলামে। খ নম্বরে প্রশ্ন করেছিল মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদের পরিমাণ, সম্পদের পরিমাণ লেখার সময় আগে লিখবা স্থায়ী সম্পদ, প্রথমে লিখবা স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের মধ্যে আছে কল কবজা। কল কবজা হলো 12 লক্ষ টাকা। আগুনে পুড়ে গেছে 20,000 টাকা, মাইনাস করে দিবা যেহেতু আগুনে পুড়ে গেছে। থাকলো 11,80,000 টাকা। এই 11,80,000 টাকার বাদ দিবা, বাদ অবচয় আছে 59,500। কেমনে হয়েছে 59,500? 11 লক্ষ 11,80,000 যে 80,000 টাকা আছে, 11,80,000 টাকার অবচয় হলো 5%। এটা 5% বের করবো, 11,80,000 টাকা হবে 5%, আসবে তোমার দেখবা 59,000 টাকা। এটা আসবে 59,000 টাকা। আর যে 20,000 টাকা পুড়ে গেছে, এই 20,000 টাকার অবচয় ধরবা তুমি 5%।
এটার 5% তো ধরবা, এটা পড়ছে কিন্তু 6 মাস পরে, এটা ধরবা 6 মাসের 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, এটা যদি এইভাবে বের করি তাহলে আসে 500 টাকা। তাহলে 59,000 আর হলো 500, এই দুটা যোগ করলে মোট হয় 59,500। এই হলো অবচয়, কলকাতার অবচয়। তাহলে বলো অবচয়টা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে ফাইন, যদি বুঝে থাকো তাহলে এইভাবে তোমার অবচয়টা বের করতে হবে, যে একটা হলো 20,000 টাকার অবচয় হলো 6 মাসের, আর বাকি 11,80,000 টাকার অবচয় হচ্ছে 1 বছরের। তাই 1 বছর অবচয় ধরলে তখন এটা হয়ে যায় 59,000 টাকা, আর এটা হয়ে যায় তোমার 500 টাকা। এইভাবে তুমি লিখবা কলকাতার অবচয়। লেখার পরে এবার গবেষণা খরচ, গবেষণা খরচ এটা হচ্ছে স্থায়ী সম্পদ, লিখবা গবেষণা খরচ। এবার আসো বিনিয়োগ। বিনিয়োগ আছে 15% বিনিয়োগ, 2 লাখ টাকা। তারপর আবার চলতি সম্পদ, চলতি সম্পদ আছে মজুত পণ্য, বীমা দাবি প্রাপ্য। বীমা দাবি প্রাপ্য বলতে বোঝায়, দেখো এখানে একটা সমন্বয় আছে যে 20,000 টাকার যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে এবং এর জন্য 15,000 টাকার ক্ষতিপূরণ পাওয়া যাবে। এই যে ক্ষতিপূরণ পাওয়া যাবে কার কাছ থেকে পাওয়া যাবে? বীমা কোম্পানির কাছ থেকে, কারণ এই যন্ত্রপাতিটা বীমা করা ছিল। তো এখানে কথাটা বলা হয়েছে পাওয়া যাবে, মানে এখনো পাওয়া যায় নাই, ভবিষ্যতে পাওয়া যাবে। তো যেটা ভবিষ্যতে পাওয়া যাবে ওইটা হয় সম্পদ। এই জন্য এখানে লেখা হয়েছে বীমা দাবি প্রাপ্য। বীমা দাবি প্রাপ্য 15,000 টাকা। বিনিয়োগের সুদ বকেয়া ছিল 30,000 টাকা। এই যে বিনিয়োগ আছে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার 15% সুদ ধরলে হয় 30,000 টাকা। এটা বলে বিনিয়োগের অনাদায়ী সুদ, মানে যে সুদ এখনো আদায় হয় নাই, বকেয়া। অসমন্বিত ব্যয় আছে ব্যবসায়ের গঠন খরচ, মানে প্রাথমিক খরচ। বিলম্বিত বিজ্ঞাপন 80,000 টাকা। 80,000 টাকা কেমনে বের করেছি? বিলম্বিত বিজ্ঞাপন 1 লাখ টাকারে 5 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। 1 লাখ টাকারে 5 দিয়ে ভাগ, টাকা হচ্ছে 1 লাখ বিজ্ঞাপন। এই 1 লাখ রে তুমি ভাগ করবা 5 দিয়া, ভাগ হলো 5, গুণ হইলো 4, তাহলে তুমি পাইবা 80,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন। দায় গ্রাহকের কমিশন ছিল 10,000 টাকা, 10,000-এর অর্ধেক অবলোপন হয়ে গেছে, আর থাকে 5,000 টাকা। এই অর্ধেক আসবে এখানে। এগুলো আসার পরে তুমি সব যোগ করলে পাইলা 19,60,000 টাকা পাইলা মোট সম্পদ, 19,60,000 টাকা। তোমরা সে রেওয়া মিল থেকে এগুলা বের করে নিবা। বলো সম্পদের মধ্যে তোমাদের কোনো আইটেম নিয়ে প্রশ্ন আছে? বুঝো নাই কোনোটাও আছে? না স্যার, বুঝেছি ভেরি গুড। প্রত্যেকটা। জি স্যার। এবার আসো দায়ের দিকে। দায়ের দিকে প্রথম লেখা মালিকানা সত্ত্ব, লেখা লেখা শেয়ার মূলধন, এটা শেয়ার মূলধন। পরে শেয়ার অধিহার, শেয়ার অধিহার হলো 1 লাখ। এটা সঞ্চিতি ও উদ্বৃত্ত কলাম দিয়ে এই কলামের ভিতরে লিখবে শেয়ার অধিহার 1 লাখ। তোমাদের সমন্বয়ে বলেছিলাম দায় গ্রাহকের কমিশনের অর্ধেক, এই যে লেখা ছিল দায় গ্রাহকের কমিশনের অর্ধেক অধিহারের সাথে সমন্বয় করতে বলছে, অধিহারের সাথে। তো যদি অধিহারের সাথে সমন্বয় করি তাহলে অধিহার আছে 1 লাখ টাকা, আর দায় গ্রাহকের কমিশনের অর্ধেকের আবার অর্ধেক 2,500 টাকা এই অধিহারের সাথে অবলম্বন করতে বলছে। অধিহারের সাথে আমরা অবলম্বন করে দিলাম। লভ্যাংশ সমতাকরণ তহবিল, দেখো 60,000 টাকা লিখছি আমি এখানে, একটু খেয়াল করে দেখো। এখানে লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে 50,000 টাকা, আর সমন্বয় বলছে লভ্যাংশ সমতাকরণ তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো। তো আগে থেকে আছে 50, আর নতুন করে যদি স্থানান্তর করা হয় 10, তখন হয়ে যায় 60। এই জন্য এখানে আমি লিখেছি লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর 60,000 টাকা। আমি এটাকে এখানে যোগ করে দেখাইতে পারতাম, যোগ করে নেই কেন? যোগ করতে গেলে স্লাইডটা বড় হয়ে যাবে, একটা স্লাইডে ধরবে না। তোমরা যদি চাও লিখতে পারো
লভ্যাংশ সমতাকরণ তহবিল 50,000 টাকা এই ঘরে লিখতে পারে, এই ঘরে লেখা যোগ নতুন স্থানান্তর 10,000 টাকা, তখন তোমার হবে 60,000 টাকা। তুমি যোগ করে দেখাইতেও পারো, আবার সরাসরি একসাথে লিখে ফেলতে পারো লভ্যাংশ সমতাকরণ তহবিল 60,000 টাকা। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। ভেরি গুড। পেনশন তহবিল যা ছিল এখানে সমন্বয় কিছু ছিল না, সরাসরি চলে আসবে। সাধারণ সঞ্চিতি সেম, রেওয়া মিলে আছে 50,000 টাকা, আর এখানে বলছিল আরো 10,000 টাকা স্থানান্তর করো। তো এটাও ওই লভ্যাংশ সমতাকরণ তহবিলের মতো 60,000 টাকা হয়ে গেছে। তুমি চাইলে এটাকেও যোগ করে দেখাইতে পারো। কিভাবে দেখাইবা? লিখবা সাধারণ সঞ্চিতি 50,000 টাকা যোগ নতুন স্থানান্তর 10,000 টাকা, তাইলে হবে 60,000 টাকা। আবার এরকম যোগটা না দেখাইয়া আমার মতো সরাসরিও লিখতে পারো। আর আমি সরাসরি লেখার কারণ হচ্ছে যে তোমাদেরকে পুরো অঙ্কটা যাতে একটা স্লাইডে দেখাইতে পারি, এই গ নাম্বারের উত্তরটা। আমি যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে একটা স্লাইডে দেখানো যাবে না, স্লাইডটা বড় হয়ে যাবে। এবার সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত এটা এখানে আসবে সঞ্চিত উদ্বৃত্তের ঘরে। আসার পরে এই যে টাকাটা বেরোলো 17,88,500 টাকা, এর নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। এই টাকাটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা মালিকদের পাওনা, মালিকের অধিকার। তাহলে মালিকের পাওনার মধ্যে কি কি থাকে? শেয়ার মূলধন থাকে, আর সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে যেগুলো যায় সেগুলো থাকে। কি কি যায়? শেয়ার অধিহার যায়, লভ্যাংশ সমতাকরণ তহবিল যায়, পেনশন তহবিল, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। পেনশন তহবিলটা এখানে না দিয়ে পেনশন তহবিলটা আমাদের দিতে হবে চলতি দায়ের ঘরে। দায় গ্রাহকের কমিশন তো এটা অবলোপন দিকে এখানে আসছে, বিয়োগ হয়েছে, বা দায় গ্রাহকের কমিশন কিন্তু সমন্বয় করার কারণে, অবলোপন করার কারণে এখানে বিয়োগ হয়েছে, নচেত কিন্তু এটা এখানে আসে না। এটা খেয়াল রাখবা। যদি কখনো বলে দেয় অধিহারের সাথে অবলোপন করো, তাইলেই অধিহার থেকে মাইনাস হবে, নাইলে কিন্তু এখানে আসতো না। এরপরে আরেকটা দায় এখানে আছে, যে দায়টা এই অঙ্কের নাই বিদায় লিখি নেই, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী ঋণ। যেমন লেখা থাকে 8% ঋণপত্র বা বন্ধকি ঋণ যদি থাকে, তাহলে চলতি দায়ের আগে এই দায়টা লিখতে হয়, দীর্ঘমেয়াদী দায় লিখতে হয়। তার মানে এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার আমাদের বের করতে বলছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় ব্যাংক জমাকৃত, এটা একটা চলতি দায়। অগ্রিম প্রাপ্ত ভাড়া, দেখো অগ্রিম প্রাপ্ত ভাড়াটা তোমাদের আমি একটু দেখাই দিই। এখানে বলছে ভাড়া 120%, টাকা হচ্ছে 30,000। তো যেহেতু 120%, তাহলে 20% হচ্ছে অগ্রিম। এই অগ্রিমটা কেমনে বের করবা বলো দেখি একটু? এটা অগ্রিমটা বের করবা কিভাবে? বলতে পারবা? এটা কিন্তু আগের ক্লাসে বলে দিয়েছিলাম। রামেশা বা ইয়াসনা বলো, একজনে বলো এই অগ্রিমটা বের করবা কিভাবে? স্যার ভাড়াটা না, হ্যাঁ, ভাড়াটা 300 ইন্টু, না সরি, 30,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 120। হ্যাঁ, তাইলে ভাড়াটা আসবে। আর বাকি যদি 20 দিয়ে গুণ দাও, 30,000 ভাগ 120 গুণ 20 দিলে অগ্রিম আসবে। 100 দিয়ে গুণ দিলে ভাড়া আসবে। জি আর স্যার। শুধু আর 20 দিয়ে গুণ 20 দিলে দিয়ে গুণ দিলে অগ্রিম আসবে। অগ্রিম আসবে। এই অগ্রিমটি এখানে বের করে তোমাদের আমি লিখেছি যে অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া 5,000 টাকা। এটাকে তুমি 5,000 টাকা আসবে। 30,000-কে 120 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করলে অগ্রিম আসবে 5,000 টাকা। দাবিহীন লভ্যাংশ, এই যে দাবিহীন লভ্যাংশ অর্ধেক চলে গেছিল অবলোপন হয়, আর বাকি অর্ধেক এখানে আসছে। ঘোষণাকৃত লভ্যাংশ, এটাও একটা চলতি দায়, এটা এখানে আসবে। বকেয়া বেতন 12,000 টাকা, এটাও চলতি দায়। বকেয়া বেতনটা কেমনে বের করবা বলো তো? এই যে বেতন আছে 10 মাস 60,000 টাকা, এই বকেয়াটা বের করবা কিভাবে? ইয়াসনা বলো। স্যার ভাবতেছি এক সেকেন্ড। ভাবো।
স্যার আবার একটু কোশ্চেনটা করেন না। এই যে বেতন লেখা আছে দেখো, বেতন 10 মাস লেখা 60,000 টাকা। তো হুম, বেতন তো এখানে বাকি আছে 2 মাস, বকেয়া 2 মাস, হুম, মানে বকেয়াটা বের হুম। করবা কিভাবে? ও এইটা পারবো তো, আমি স্যার মনে করছিলাম অন্য কিছু। 60,000 ডিভাইডেড বাই 10 ইন্টু হচ্ছে 2, 2, হ্যাঁ এমনি ভেরি করে গুড। বকেয়া বের করবো। হ্যাঁ ভেরি গুড, এই এমনি বের করলেই দেখো আসে 12,000 টাকা। এটা আমি এখানে লিখেছি বকেয়া বেতন জি স্যার, 12,000 টাকা। বকেয়া বেতন, জি স্যার। তো লেখার পরে তুমি পাইয়ে গেলাম মোট, এটা হলো, এটাকে বলা হয় চলতি দায় বা বহির্দায় বলা হয়, এটাকে দায় বলা হয়। দায় মানে বহির্দায়কে বোঝানো হয়। যখন তোমাকে কোনো প্রশ্ন করবে দায়ের পরিমাণ লেখো, তখন তুমি বহির্দায় লিখবা, মোট দায় লিখবা। বহির্দায় বলতে বোঝায় চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়ের যোগফলকে বলা হয় বহির্দায়। মালিকানা সত্ত্বকে মালিকানা সত্ত্ব বলা হয়, দায় বলা হয় না। বলে যে দায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে দায়ের পরিমাণ বলতে বোঝায় বহির্দায়, কি যেগুলো বাইরের মানুষ পায়। আর বাইরে মানুষ কয়টা জিনিস পায়? 2টা জিনিস, একটা হলো চলতি দায় আর একটা দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। আর মালিকরা পায় 2টা, এটা শেয়ার মূলধন আর সঞ্চিত উদ্বৃত্ত। তাহলে দায় পাশকে মোট 4 ভাগে ভাগ করা হয়। আমাদের তফসিল 11 ফর্ম এফ যেই আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করেছে, সেখানে দায় পাশে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা শেয়ার মূলধন আর একটা সঞ্চিত উদ্বৃত্ত, এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। আর বহির্দায় হচ্ছে 2টা, একটা দীর্ঘমেয়াদী দায় আর একটা চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়কে একসাথে বলা হয় মোট দায় বা বহির্দায়। বহির্দায় বলা হয়, বহির মানে বাইরের দায়। তো এই ছিল দায় পাশের যোগফল 19,60,000 টাকা। তা আমাদের সম্পদ পাশের যোগফল ছিল 19,60,000 টাকা, দায় পাশের যোগফল হয়েছে 19,60,000 টাকা। তো সবসময় তোমরা মনে রাখবা, তোমার অঙ্ক যদি সঠিক হয়, যদি কোথাও ভুল না হয়, তাহলে অবশ্যই তোমার সম্পদ আর দায়ের যোগফল সমান হয়ে যাবে, মিলে যাবে, কোনো গরমিল হবে না, অনিশ্চিত হবে না। হুম, এটা সবসময় খেয়াল রাখবা। তাই তোমরা কি অঙ্কটা করতে পারবা? জি জি স্যার। স্যার পারবো। হ্যাঁ, যদি পারো তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। সেই বাড়ির কাজটা হচ্ছে, তোমরা 2017 সালের দ্বিতীয় পত্রের, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 2017 সালের রাজশাহী বোর্ড আর দিনাজপুর বোর্ড, এই 2টা বোর্ডের অঙ্ক করবা। আর্থিক বিবরণী 1 আর 2, আর কি 1 নাম্বার আর 2 নাম্বার হলো আর্থিক বিবরণী। রাজশাহী বোর্ড আর দিনাজপুর বোর্ডের আচ্ছা স্যার। 1 আর 2, আর ওইটারও 1 আর 2, এই 4টে অঙ্ক করবা। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার রাজশাহী বোর্ড আর দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড আর দিনাজপুর বোর্ড 17 সালের আচ্ছা স্যার। বোর্ডের 2টা অঙ্ক, আচ্ছা 1 স্যার। আর 2। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।